আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন মাজিদ শিক্ষার 10 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমরা 9টি ক্লাস শেষ করেছি। তো আগের পর্বগুলো যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সেও সব পর্বগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আজকে হচ্ছে কায়দা পর্বের সর্বশেষ ক্লাস, অর্থাৎ 10 নম্বর ক্লাস। এই পর্বের মাধ্যমেই কায়দা পর্ব শেষ হবে এবং এর পরে আমরা কোরআন মাজিদ কিভাবে রিডিং পড়তে হয় এবং কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয়, টান গুন্না কোথায় কিভাবে করতে হয়, সবগুলোই আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে কোরআন মাজিদের একদম শুরু থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাই অবশ্যই কোরআন মাজিদ শিক্ষার যে বাকি পর্বগুলো হবে সেই পর্বগুলো আপনারা অবশ্যই করবেন। কে কে করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে 10টি ক্লাস আজকের মাধ্যমে শেষ হবে, এই ক্লাসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখুন, আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটি নিয়ম শিখব যেগুলো কোরআন মাজিদে বারবার এসে থাকে। তো দেখুন, প্রথমেই মদ্দে ইওয়াদ। তো মদ্দে ইওয়াদ এটা কিভাবে পড়তে হয়? 2 জবরে ওয়াকফ করে এক আলিফ টেনে পড়াকে মদ্দে ইওয়াদ বলে। 2 জবরে ওয়াকফ করে, ওয়াকফ মানে কি থামা, মানে যেখানে আমরা থামি, এই যে গোল চিহ্ন এটাই ওয়াকফ। এটা যদিও আপনাদেরকে আগে আমি শিখিয়েছিলাম কিন্তু বিস্তারিতভাবে শেখাইনি। তো দেখুন, উদাহরণগুলো যদি আমরা পড়ি তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। তাও ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, 1 সেকেন্ড টান হবে। কেন? কারণ জবরে বাম পাশে খালি আলিফ থাকলে 1 সেকেন্ড টান হয়। তাও বালিফ দি জবর বান, তাও বান। তারপর আইন জবর আ, দাল আলিফ জবর দা, বালিফ দি জবর বান, আযাবান। তাহলে দুইটা একসঙ্গে বললে কি হবে? তাও বান আযাবান। আমি কিন্তু মাঝখানে থামি নাই, দেখুন তাও বান আযাবান। এখানে ওয়াকফ আছে কিন্তু তারপরে আমি থামিনি। কিন্তু এখন ধরুন এখানে আমি থামবো, ওয়াকফ রয়েছে, এখানে আমি থামবো বা নিঃশ্বাস ছেড়ে দিব, তাহলে এখানে কি উচ্চারণ হবে? এখানে উচ্চারণ হবে হচ্ছে তাও বা। এই বা কেন উচ্চারণ হলো এবং 1 সেকেন্ড কেন টেনে পড়লাম? দেখুন, 2 জবরে ওয়াকফ করে এক আলিফ টেনে পড়াকে মদ্দে ইওয়াদ বলে। মানে 2 জবরের পর যদি আমরা থামি তাহলে 1 সেকেন্ড টান হবে। এই দেখুন 2 জবর রয়েছে, তো 2 জবরের পর এখানে যদি থামি, এখানে আলিফ রয়েছে কিন্তু এই আলিফের উপর জবরজের বেশ কিছু নেই, তাই এটি বাদ। তো 2 জবরে যদি এখানে থামি তাহলে এখানে আমাদের 1 সেকেন্ড টেনে পড়তে হবে এবং 2 জবরের উচ্চারণ হবে না, সেখানে একটি জবরের উচ্চারণ হবে, এটা মনে রাখতে হবে। তাহলে বলতে হবে বা আলিফ জবর বা। আরেকটি বিষয় সেটা হচ্ছে, আমি এই আগের পর্বগুলোতেও বলেছিলাম যে যেখানে আমরা থামবো তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে। কিন্তু এই নিয়মের মানে এই 2 জবরে ওয়াকফ যদি করেন, যদি দেখেন যে 2 জবর রয়েছে এবং এর সাথে একটা আলিফ রয়েছে, খালি আলিফ, তাহলে সেখানে এই সাকিন দেওয়া যাবে না। কিন্তু অন্যান্যগুলোতে সাকিন দেওয়া যাবে। শুধুমাত্র 2 জবরের পর যদি এরকম খালি আলিফ থাকে এবং এখানে যদি আমরা থামি, সেখানেই শুধুমাত্র এই একটি জবরের উচ্চারণ হবে, সেখানে সাকিন দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। তাহলে উচ্চারণটা কীরকম হবে? তাও বা। কিন্তু আমরা যদি এখানে না থামি তাহলে বা 2 জবর বান এটার উচ্চারণ হবে, যেমন তাও বান আযাবান, এভাবে। যেহেতু আমরা থেমেছি তাই এখানে একটি জবর উচ্চারণ করব, বা আলিফ জবর বা, তাও বা। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আইন জবর আ, দাল আলিফ জবর দা, বা আলিফ দি জবর বান, আযাবান। যদি থামি, দেখুন 2 জবরে এখানে যদি ওয়াকফ করি তাহলে এখানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে এবং এখানে একটি জবরের উচ্চারণ হবে, বা আলিফ জবর বা, আযাবা। তারপর আইন জবর আ, লাম ইয়াজিল্লি, মিম আলিফ দি জবর মান, আলিমান। যদি না থামি সেক্ষেত্রে আলিমান কাসীরন এভাবে পড়তে হবে, আলিমান কাসীরন এভাবে। কিন্তু যদি থামি তাহলে এই 2 জবরের উচ্চারণ কি হবে? হবে না, কারণ 2 জবরের পরে একটি খালি আলিফ রয়েছে এবং এখানে আমরা থামবো। তাহলে মিম আলিফ জবর মা,
আলিমা, এটাকেই বলা হয় মধ্যে ইওয়াত। সবগুলো একই দেখুন। কাপ জবর কা, সায়াজে সি, র আলিফ দুই জবর রন, ক্যাসি রন, দুই জবরে ওয়াকফ করবো এখানে, তাহলে এখানে একটি জবরে উচ্চারণ হবে ক্যাসি র, এবং এক আলিফ টেনে পড়তে হবে শেষে। কেন? কারণ জবরের বাম পাশে খালি আলিফ তখন, তাহলে এক আলিফ তো টেনে পড়তেই হবে। তারপর দেখুন আইন লাম জের আইল, মিম আলিফ দুই জবর মান, আইল মান, যদি থামি তাহলে একটি জবর, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ থাকলো, তাহলে 1 সেকেন্ড টান হবে আইল মা। খয়া জবর খয় র, আলিফ দুই জবর রন, খয় রন, থামলে খয় র। সিন জবর সা, দাল ইয়াজে দি, দাল আলিফ দুই জবর দান, সাদিদান, থামলে সাদিদা। সদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফ ফান, থামলে সফা। দাল কাপ জবর দাক, কাপ আলিফ দুই জবর কান, দাক কান, থামলে দাক্কা। এখানে যদি আমরা না থামি তাহলে কিভাবে উচ্চারণ হবে? সফান দাক্কা। এখানে আমরা থামলাম, তাই এখানে বলেছি দাক্কা, আর এখানে থামিনি, তাই বলেছি সফান দাক্কা। এখানেও যদি না থামি তাহলে এটাকেও বলতে হবে দাক্কান, যেমন সফান দাক্কান নার। এখানে থেমেছি, তাই এই দুই জবর উচ্চারণ এখানে হয়নি, এরকমভাবে। তারপর দেখুন নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন, থামলে না র। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়াজের কি, মিম আলিফ দুই জবর মান, মুস্তাকিমান, থামলে মুস্তাকিমা। সদ জবর স, গইন ইয়াজের গি, র আলিফ দুই জবর রন, সগীরন। এই র আলিফ দুই জবর রন বলছে, এখানে কিন্তু টেনে পড়া যাবে না। যখনই আপনি এখানে থামবেন তখনই এখানে এক আলিফ টান হবে সগীর। নুন জবর না, বা ইয়াজের বি, ইয়া আলিফ দুই জবর ইয়ান, না বি ইয়ান, তাহলে থামলে না বি ইয়া। মিম সিন জবর মাস, র ওয়া পেশ রু, র আলিফ দুই জবর রন, মাসরুরন, দুই জবরে ওয়াকফ করলে একটি জবরের উচ্চারণ হয় মাসরুর। তো এতক্ষণ আমরা বললাম মধ্যে ইওয়াত। এখন আমরা শিখব হচ্ছে মধ্যে বাদাল। দেখুন মধ্যে বাদাল কি? ইমাম হাফস রহমতুল্লাহ আলাই এর মতে হামজাতে যে মাদ হয় তাকে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে বাদাল বলে। এই যে গোল হামজা রয়েছে অথবা এই যে লম্বা হামজা, এটাও হামজা, এটা আসলে আলিফ, আলিফের উপর জবরজের পেশ থাকলে সেটাকে হামজা বলতে হয়। তো ধরুন এটাও হামজা, আবার এটাও কিন্তু হামজা, গোল হামজা এই যে দেয়া রয়েছে। তো এই হামজা বা আলিফের উপর বা নিচে যখনই কোনো টেনে পড়া হবে সেটাকেই বলা হয় মধ্যে বাদাল। তাহলে দেখুন হামজা খারা জবর আ, এখানে কিন্তু মাদ হচ্ছে, মানে টেনে পড়ছে, এক আলিফ টেনে পড়ছি। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, এগুলো আগেই শিখিয়েছি। তাহলে হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়া পেশ নো, আমানু, নো এখানে 1 সেকেন্ড টান হবে, কারণ পেশের বাম পাশে যজমালা ওয়াও রয়েছে, আমানু। তারপর হামজা ইয়াজের ই, এখানেও দেখুন হামজাতে মাদ হলো, মানে টেনে পড়ছে এক আলিফ, এটাকেই বলা হয় মাদ্দে বাদাল। তো এটা আসলে মনে না রাখলেও চলবে, কারণ এগুলোর নিয়ম আমি আগে পড়িয়েছি। এখানে এক আলিফ টান হওয়ার কারণটা কি বলুন তো? দেখুন জেরে বাম পাশে ইয়া সেকেন্ড আছে, তো এখানে এক আলিফ টান দিতে হবে। মিম আলিফ জবর মা, নুন আলিফ দুই জবর নান, ই মা নান, দুই জবরে ওয়াকফ করলে একটি জবরে উচ্চারণ হয় না, ই মা না। হামজা ওয়াপিস ও, 1 সেকেন্ড, তাজে তি ইয়া জবর ইয়া, ও তিয়া। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা। এখানে যদি আমরা থামি তাহলে কি বলতে হবে বলুন তো? শেষ অক্ষরে সাকিন দিতে হবে, তাহলে বলতে হবে আমান, মিম নুন জবর মান হবে আমান। তারপর দেখুন হামজার নিচে কি রয়েছে? খারাজের, তাহলে হামজাতে এখানে মাদ হয়েছে, মানে টেনে পড়ছি, তাহলে এখানে এক আলিফ টেনে পড়তে হবে, এটাকেই কি বলে? মধ্যে বাদল বলে।
তাহলে ই, লাম খারা জবর লা, ফাজের ফি, ইলাফি। হামজা অফিস ও, হাজির হিয়া জবর ইয়া, ও হিয়া। হামজা খারা জবর আ, মিম নুন জবর মান। নুন অথবা মিম অক্ষরের উপর তাজদিদ থাকলেই গুন্না হয়। নুন আলিফ জবর না, আমান্না। হামজা খারা জবর আ, দাল জবর দা, মিম পেশমু, আদামু। হামজা খারা জবর আ, তাইয়া জবর তাই, নুন আলিফ জবর না, আতাইনা। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, তাজের তি, কাব জবর কা, আয়াতিকা। হামজা খারা জবর আ, খজের খি, রয়াজের রি, নুন জবর না, আখিরিনা। হামজা খারা জবর আ, লামজের লি, হা জবর হা, তাদু বেশতুন, আলিহাতুন। এখানে যদি থামি তাহলে যে দেখুন গোলতা রয়েছে, গোলতার উচ্চারণ হবে না, এখানে ছোট হার উচ্চারণ হবে এবং শেষ অক্ষরে সাকিন দিতে হবে। তাহলে হা, হা জবর হা, আলিহা। হামজা খারা জবর আ, মিম নুন জবর মাং, গুন্না হবে। কেন? নুন সাকিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসেছে, তাই এখানে গুন্না। আমাংতু। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মদ্দে বাদল সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা শিখব হচ্ছে মদ্দে লাজিম। দেখুন মদ্দে লাজিমটা কি? মদ্দে লাজিম 4 প্রকার। একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। চলুন এইটা কিভাবে উচ্চারণ হয় এটা একটু জেনে নিই। এখানে কি লেখা আছে? কালিমা বা শব্দের মধ্যে, এই কালিমা মানেই হচ্ছে শব্দ, তো শব্দের মধ্যে মাদ হুরুফ মানে মদের অক্ষরের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর আসলে 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। তো আমাদের এতগুলো না জানলেও চলবে, এই লেখাগুলো শুধু দেখতে হবে যে মোটা চিহ্ন আছে কিনা। এটাকেই বলা হয় মাদ্দে, এটাকে আসলে মূলত বলা হয় মদ্দে মুত্তাসিল, কিন্তু এই যে উপরে দেখুন মোটা চিহ্ন এবং এর পরে আবার এই অক্ষরের উপর পরের অক্ষরের উপর তাজদিদ, তাহলে এটা কিভাবে উচ্চারণ করব? দেখুন আমরা এর আগে শিখেছিলাম শুধুমাত্র মোটা চিহ্ন থাকলে 4 সেকেন্ড টানো হয়, কিন্তু এ পরের অক্ষরে আবার তাজদিদ আছে, তাহলে এই মানে প্রথম যার উপর এরকম মোটা চিহ্ন আছে সেই অক্ষর গিয়ে পরের অক্ষরকে তো ধরবেই, কারণ তাজদিদ আছে। পরের অক্ষরকে ধরবেও এবং 4 সেকেন্ডও টান হবে, কারণ উপরে মোটা চিহ্ন আছে। কিভাবে দেখুন, এখানে কি রয়েছে? দাল আলিফ জবর দা, এখানে 4 সেকেন্ড টান হবে কারণ উপরে মোটা চিহ্ন আছে, কিন্তু পরের অক্ষরে আবার তাজদিদ, তাহলে এই দাল গিয়ে অবশ্যই বাকে ধরবে। আর এই মাঝখানে যে আলিফ রয়েছে এগুলোর, এই আলিফের উপর তো জবরজের বেশ কিছু নেই, তাই ওইটার উচ্চারণও হবে না। তাহলে দাল গিয়ে সরাসরি তাজদিদ যুক্তে বাকে ধরবে এবং এই দা এখানেও 4 সেকেন্ড টান হবে। এইভাবে দেখুন, দাল বা জবর দাব, আমি দালকেও 4 সেকেন্ড টানলাম এবং বাকেও ধরেছি। কিভাবে? আবার দেখুন, দাব, বা জবর বা, তা 2 জের 3, দাবাতিন। এটাকেই বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তারপর হা, ফা জবর হাফ, দেখুন হা গিয়ে ফাঁকে ধরল, কারণ উপরে মোটা চিহ্ন আছে তাই 4 সেকেন্ড টেনে পড়েছি। আবার হা গিয়ে ফাঁকে ধরার কারণ হচ্ছে এর উপর আবার তাজদিদ, তাহলে হা, ফা জবর হাফ, ফায়াজের ফি, নুন জবর না, হাফিনা। প্রিয় দর্শক, আমার ক্লাসগুলো আপনাদেরকে ভালো লাগে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ক্লাসগুলো বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটিও জানাবেন, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর দেখুন ওয়া জবর ওয়া, লাম গিয়ে সরাসরি এই দতকে ধরবে, কারণ এই আলিফ এই লাম এগুলোর উপর বা নিচে জবরজির বেশ কিছু নাই, তাই এগুলো বাদ, এগুলো উচ্চারণ হবে না। তাহলে লাম দত জবর লা, লাম দত জবর লাউদ, এখানে টান হবে না, তাহলে ওয়ালাউদ। কিন্তু এই দদের উপর দেখুন মোটা চিহ্ন আছে এবং পরের অক্ষর আবার তাজদিদ, তাহলে দদ গিয়ে তো লামকে ধরবেই, সাথে 4 সেকেন্ড টানও হবে। দদ লাম জবর
দল, লাম ইয়াজিল্লি নুন জবর না, ওয়ালাদ্দল্লিনা, ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা, এই হা গিয়ে দতকে ধরবে এবং 4 সেকেন্ড টান হবে এখানে, কারণ উপরে মোটা চিহ্ন। হা দত জবর হা, দদ পেশ দো নুন জবর না, ওয়ালা তাহাদ্দুনা, হামজা লাম জবর আল, হা কফ জবর হাক, দেখুন হা গিয়ে কফকেও ধরলো এবং 4 সেকেন্ড টানো হলো। কফ জবর ক, তা পেশ তু, আল হাক্কতু, ইয়া পেশ ইউ, হা জিম জবর হাজ, জিম হবে জু নুন জবর না, ইউ হাজুনা, হা গিয়ে জিমকে ধরবে কারণ জিম অক্ষর উপর তাজদিদ এবং হা 4 সেকেন্ড টানা হবে কারণ এর উপর মোটা চিহ্ন। হা জিম জবর হাজ, জিম জবর যা, তা দুই পেশ তুন, হাজ্জাতুন। তো এতক্ষণ আমরা মদ্দে লাজিম যে 4 প্রকার তার প্রথমটা পড়লাম। এরপর দেখুন দ্বিতীয়টা কি, দ্বিতীয়টাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কি বলেছে এখানে, কালিমা বা শব্দের, কালিমা মানেই হচ্ছে শব্দ, তো শব্দের মধ্যে মাদ হরুফ অথবা মাদ হরুফ মানে কি মাদের অক্ষর অথবা মাদ হরকতের পর যজম বিশিষ্ট অক্ষর আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। শব্দের মধ্যে মাদ হরুফ অথবা মাদ হরকতের পর যজম বিশিষ্ট অক্ষর আসলে 4 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে দেখুন, হামজার উপর খাড়া জবর রয়েছে, হামজা খাড়া জবর আ 1 সেকেন্ড টান হবে, কিন্তু এর উপর আবার মোটা চিহ্ন, তাহলে অবশ্যই এটা 4 সেকেন্ড টান হবে। এবং এরপর সাকিন যুক্ত একটি অক্ষর রয়েছে, তাহলে হামজা গিয়ে এই লামকে তো ধরবেই এবং এ আলিফ এ হামজা 4 সেকেন্ড টান হবে, তাহলে হামজা লাম জবর আ, হামজা লাম খাড়া জবর বলতে হবে, হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর আ 1 সেকেন্ড নুন জবর না, আল আনা, এটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তো এবার আসুন 3 নম্বরটা কি, 3 নম্বর হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কল। এটা কিভাবে উচ্চারণ হয়, শব্দ বা কালিমা ব্যতীত শুধুমাত্র মাদ হরুফের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম হরফি মুসাক্কল বলে। মানে এই যে শব্দ ব্যতীত শুধুমাত্র মাদ হরুফের উপর যদি এরকম তাজদিদ বিশিষ্ট অক্ষর আসে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম মুসাক্কল বলে। তা কিছু মনে না রাখলে হবে, আমি কিভাবে পড়ছি দেখুন। এই দেখুন এখানে কিন্তু আলিফের উপর বা জবরজের বেশ কিছু নেই, তারপর লাম অক্ষরের উপর কি রয়েছে তাজদিদ, লাম অক্ষরের উপর মোটা চিহ্ন আছে, তারপরের মিম অক্ষরের উপর তাজদিদ আছে, কিন্তু মিম অক্ষরের উপর বা নিচে জবরজের বেশ কিন্তু কিচ্ছু নাই, কিন্তু এর উপর আবার মোটা চিহ্ন রয়েছে। তো এরকমভাবে কোরআন মাজিদে মাঝে মধ্যে এসে থাকে কিছু কিছু শব্দ এরকম রয়েছে, এগুলো একটু ব্যতিক্রমভাবে উচ্চারণ করতে হয়, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। তো এগুলো কিভাবে উচ্চারণ করবেন দেখুন, এখানে আলিফের উপর বা নিচে জবরজের বেশ কিছু নেই, এটা কি আমরা বাদ দিব না, এইগুলো একটু ব্যতিক্রম, যার কারণে এই আলিফের উচ্চারণটাও হবে। এখানে যেহেতু আলিফের উপর জবরজের বেশ কিছু নেই তাই আলিফকে বলতে হবে আলিফ, আলিফে বলতে হবে। তারপর লামের উপর দেখুন মোটা চিহ্ন রয়েছে, এটার উপরও নিচে জবরজের বেশ কিছু নেই, কিন্তু এটারও উচ্চারণ হবে কিভাবে, আলিফ লাম মিম। দেখুন লাম অক্ষরের উপর মোটা চিহ্ন, তাই লাম পুরো একটা শব্দই আমি উচ্চারণ করেছি, কারণ এগুলো একটু ব্যতিক্রম, এভাবে উচ্চারণ করতে হয়। তাহলে এই লাম এটা তো বলতেই হবে, পরে দেখুন মিম অক্ষরের উপর আবার তাজদিদ, তাহলে লাম গিয়ে মিমকে ধরবে, কিন্তু কিভাবে ধরবে, এর উপর তো জবরজের বেশ কিছু নাই, এটা আসলে ধরবে এভাবেই যে লাম যে অক্ষর ওই অক্ষরেরই উচ্চারণ হবে এবং এখানে গুণনাও হবে, কারণ আপনারা সকলেই জানেন
নুন অথবা মিম অক্ষর উপর তাজদিদ থাকলেই গুন্না হয়, এটা আমি বলেছি। তাহলে লাম গিয়ে মিমকে ধরবে এবং গুন্না হবে আলিফ লাম। এই যে বললাম এটাই গুন্না। আলিফ, এই আলিফে কিন্তু কোনো টান হচ্ছে না, কেন? এই আলিফের ওপর কিন্তু এরকম মোটা চিহ্ন বা চিকন চিহ্ন কিচ্ছু নাই, তাই এই আলিফকে কোনো টানা যাবে না এখানে। আলিফ লাম মিম, মিমটাও 4 সেকেন্ড টেনে বললাম। এখানেও দেখুন আলিফের উপর কোনো মোটা চিহ্ন নাই, জবরজের পেশ কিছু তো নাই, তাহলে আলিফকে পুরোপুরিভাবে উচ্চারণ করতে হবে। আর অন্যান্য শব্দের প্রথমে যদি এরকম খালি আলিফ থাকে, মানে শব্দের যদি এরকম খালি আলিফ থাকে, তখন কিন্তু উচ্চারণ এগুলো হয় না। আর এই শব্দগুলো একটু ব্যতিক্রম, যার কারণে এভাবে উচ্চারণ হচ্ছে। তো এগুলো আসলে সবসময় কোরআন মাজিদে আসে না, কিছু কিছু মানে রয়েছে, সূরা রয়েছে যার প্রথমে এরকম থাকে। তো এগুলো মনে রাখতে হবে। আমি কোরআন মাজিদ যখন পড়াবো এগুলো আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন আলিফ বলতে হবে, লাম 4 সেকেন্ড টান হবে, উপরে মোটা চিহ্ন আছে, এবং এই মিম অক্ষর উপর তাজদিদ আছে, তাই অবশ্যই গুন্না হবে, এবং এটাও 4 সেকেন্ড টান হবে, এখানেও মোটা চিহ্ন। সদ অক্ষর উপর জবরজের বেশ কিছু নেই, তাই সদকে সদভাবে উচ্চারণ করতে হবে এবং 4 সেকেন্ড টান দিতে হবে। আলিফ লাম মিম সদ, এইভাবে। তারপর দেখুন আলিফের উপর জবরজের বেশ কিছু নেই, লামের উপর শুধু মোটা চিহ্ন, মিম অক্ষর উপর তাজদিদ আছে, তাই এখানে গুন্না হবে, এবং মিমের উপর আবার আপনার মোটা চিহ্ন রয়েছে, এখানে 4 সেকেন্ডও টান হবে। কিন্তু র খাড়া জবর র রয়েছে, তাহলে এখানে 1 সেকেন্ড টান হবে, তাহলে উচ্চারণ হবে আলিফ লাম মিম র। এটাকেই বলা হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। তো সর্বশেষ যেই বিষয় সেটা হচ্ছে মদ্দে লাজিম হরফি মুকাফফাফ। এটা হলে আমাদের এই কায়দা পর্বগুলো শেষ হবে। আর কোরআন মাজিদ শিক্ষার যেই বাকি পর্বগুলো হবে, অর্থাৎ কোরআনের একদম শুরু থেকে সূরা বাকারা থেকে আপনাদেরকে সহিষ্ণুভাবে শেখাবো, এবং ছোট ছোট সূরাগুলো যেগুলো আমরা নামাজের মধ্যেও পড়ে থাকি সেগুলো আপনাদেরকে শেখাবো। তাই অবশ্যই সব ভিডিওগুলো আমার চ্যানেল থেকে আপনারা দেখবেন, তাহলে ইনশাল্লাহ কোরআন মাজিদ সহিষ্ণুভাবে শিখতে পারবেন। আর কোরআন যদি ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু সওয়াবের পরিবর্তে আরও গুনাহ হতে পারে, কারণ ভুল উচ্চারণ করলে কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, তখন আমাদের গুনাহ হয়। এই কারণে সহিষ্ণুভাবে পড়তে হবে। তো দেখুন মদ্দে লাজিম হরফি মুকাফফাফ কি? কালেমা বা শব্দ ব্যতীত শুধুমাত্র মাদ হরুফের পর যজম বিশিষ্ট অক্ষর আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলে। যাই হোক, এত কিছু না জানলে হবে, শুধু দেখতে হবে যে কোনো অক্ষর উপর এরকম মোটা চিহ্ন আছে কিনা, যদি থাকে সেই অক্ষর 4 সেকেন্ড টান দিতে হবে, টেনে পড়তে হবে। আর এই নুন অক্ষর উপর দেখুন জবরজের বেশ কিছু নেই, তাহলে এটাকে নুন যে আমরা বলি ওই নুন ওইভাবেই উচ্চারণ হবে। এগুলো শব্দের শুরুতে সাধারণত, এগুলো কোনো সূরার শুরুতে সাধারণত থাকে। তো তাহলে নুন রয়েছে, নুনের উপর জবরজের বেশ কিছু নেই, তাহলে নুনই বলবো, কিন্তু 4 সেকেন্ড টেনে বলবো, তাহলে নুন। তারপর সদের উপরও নিচে জবরজের বেশ কিছু নেই, তাই বলতে হবে সদ। তারপর কফ, তারপর আইন সিন কফ, তারপর কাফ আইন সদ, তারপর এটা শুধুমাত্র সিন 4 সেকেন্ড। এখানে আবার দেখুন হা খারা জবর হা রয়েছে, তাহলে এখানে 1 আলিফ টান দিতে হবে। আর মিম অক্ষরের উপর নিচে জবরজের বেশ কিছু নেই, কিন্তু এর উপর মোটা চিহ্ন, তাই এখানে 4 সেকেন্ড। হামিম। প্রিয় দর্শক, এটাই ছিল মদ্দে লাজিম হরফে মুকাফফাফ। তো আজকের এই ক্লাসের মাধ্যমে দেখুন কোরআন শিক্ষার প্রথম ধাপ অর্থাৎ কায়দা পর্ব সমাপ্ত হলো এই 10 নম্বর ক্লাসের মাধ্যমে। এখন কোরআন মাজিদ রিডিং কিভাবে পড়বেন তার জন্য কোরআন রিডিং পড়ার ধারাবাহিক ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করুন। সব ভিডিওগুলো আমাদের চ্যানেলেই আছে। তো
তো কে কে বাকি পর্বগুলো করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই যে 10টি ক্লাস আপনারা করলেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ জানালে এগুলো ভালো লাগে। আসলে আপনাদেরকে এতদিন পড়ালাম, তো আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটি তো আমারও জানা প্রয়োজন। তো সেই কারণে অবশ্যই আমাকে জানাবেন, এবং বাকি পর্বগুলো করবেন কিনা সেগুলোও জানাবেন। আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো কোরআন মাজিদ শিক্ষার, কোরআন মাজিদ রিডিং পড়ার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।